ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই জানো যারা ডব্লিউবিসিএস 2023 মেন্স দিচ্ছ, এক্সাম খুব তাড়াতাড়ি কন্ডাক্ট হতে চলেছে। খুব জোর হলে তোমাদের হাতে আর 20 দিনের মতো টাইম রয়েছে। তো এই সময় কী কী জিনিস করবে এবং কী কী জিনিস করবে না সেই সম্পর্কে আমি এই ভিডিওটা দিলাম। ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখো, অবশ্যই কাজে লাগবে। দেখো, এই সময় তোমরা একদম নতুন টপিক নেবে না। নতুন টপিক যদি তোমরা নাও এই সময়, তাহলে তোমাদের পুরো প্রিপারেশনটা নষ্ট হয়ে যাবে, কারণ এতে তোমাদের কনফিডেন্স অনেক ল্যাক করবে এবং অ্যাংজাইটি আসবে। সো অ্যাভয়েড নিউ সাবজেক্টস অর টপিক্স। ঠিক আছে, তোমরা ফোকাস করো সেই সব সাবজেক্টগুলোর ওপর যেগুলো তোমরা অলরেডি পড়ে ফেলেছো এবং সেগুলোর ওপর রিভিশন দাও। এবং এই সময় স্টার্টিং নিউ টপিক্স ক্যান লিড টু কনফিউশন অ্যান্ড স্ট্রেস, এবং প্রায়োরিটি দাও তোমাদের এক্সিস্টিং নলেজকে। ওকে, সেকেন্ড দেখো, নেগলেক্টিং রিভিশন। এটা অনেকেই করে থাকে, যে রিভিশনটা একদমই দাও না, এবং এটা এই 20 দিনে তো অ্যাটলিস্ট 100% এফোর্ট দেওয়া উচিত। রিভিশন তোমাদেরকে দিতেই হবে। রিভিশন ছাড়া তোমরা কিন্তু কনফিডেন্স, তোমাদের কাছে অনেক ম্যাটেরিয়ালস থাকবে, কিন্তু সব ম্যাটেরিয়ালস তোমাদের এই টাইমে রিভিশন দেওয়া ঠিক পারবে না তোমরা। সো সেই ক্ষেত্রে তোমরা সেই সব সাবজেক্টগুলোকে দেবে যেগুলো খুব মাস্ট তোমাদের করতে হবে। ওকে, তো তোমাদের সেই কথাটাই বলে রাখলাম যে নেগলেক্ট করো না রিভিশনকে, রিভিশন দিয়ে যাও। এবং এইখানে যেমন আমি লিখে দিয়েছি, রেগুলার রিভিশন হেল্পস ইন বেটার রিটেনশন অ্যান্ড রিকল ডিউরিং দ্য এক্সাম। কারণ তোমরা যদি রিভিশন ভালোভাবে দাও, তবে তোমাদের রিটেনশন, তোমাদের স্মৃতিশক্তি কিন্তু ভালো থাকবে, এবং পরীক্ষা হলে দেখবে অনেক কিছু মনে পড়বে। আর যদি রিভিশন না দাও, তাহলে কিন্তু সেগুলো মুশকিল হয়ে যাবে, তোমাদের ঠিক মতন সাজিয়ে লিখতে পারবে না। 3 নম্বর দেখো, ইগনোরিং অ্যান্সার রাইটিং প্র্যাকটিস। অনেকে শুধু বই পড়েই যাও, হয়তো কুড়েমি বা লেজিনেসের জন্য তোমরা কিন্তু এই প্র্যাকটিস করো না, রাইটিং প্র্যাকটিসগুলো করো না, যেগুলো খুব এসেনশিয়াল একটা পার্ট সিভিল সার্ভিসের ক্ষেত্রে। সব এক্সামের ক্ষেত্রে এটা একটা পার্ট, তবে সিভিল সার্ভিস একটা হিউজ একটা সিলেবাসের উপর পরীক্ষা হয়, তাই অবশ্যই রাইটিং প্র্যাকটিসটা করবে। এবং এতে করে কি তোমাদের ডেভেলপ করবে তোমাদের স্কিল অফ রাইটিং, এবং সেখানে তোমরা ক্লিয়ারলি এবং কনসাইজলি লিখতে পারছো কি না একটা টাইম লিমিটের উপর, সেটা তোমাদের নির্ণয় করবে। ওকে, এই জন্য তোমাদের মাঝে মাঝে মক টেস্ট দেওয়া উচিত অ্যান্সার রাইটিংয়ের প্র্যাকটিসের জন্য। 4 নম্বর, ওভারলোডিং উইথ স্টাডি ম্যাটেরিয়াল। তোমাদের কাছে অনেক স্টাডি ম্যাটেরিয়াল রয়েছে, আরও কিছু স্টাডি ম্যাটেরিয়াল নতুন করে নিলে, বা তোমরা প্রচুর স্টাডি ম্যাটেরিয়াল করে রেখেছো যেগুলো তোমরা রিভিশন দিতেই পারবে না সবগুলো। তো এই ক্ষেত্রে টু মেনি রিসোর্সেস কিন্তু থাকলে খুব প্রবলেম হয়ে দাঁড়াবে। সেখানে তোমাকে কিন্তু বেশ কিছু ট্রাস্টেড যে বুকসগুলো রয়েছে, বিশ্বস্ত কিছু সোর্স রয়েছে, রিসোর্সেস রয়েছে, সেগুলোর উপরে তোমাদেরকে লেগে থাকতে হবে। এবং সিলেক্টিভ রিডিং, আমি বলছি যে প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন অবশ্যই দেখবে ডব্লিউবিসিএসে সিলেক্টিভ ওয়েতে পড়লে পরে অনেকটাই কাজে দেবে। একটু স্মার্ট স্ট্র্যাটেজি গ্রহণ করো, কোন চ্যাপ্টারগুলো পড়া উচিত, কোন চ্যাপ্টারগুলো পড়া উচিত না। এই সময় তো অ্যাটলিস্ট যেগুলো প্রায়োরিটি খুব বেশি দেওয়া উচিত, আমি বলে এসছি, সবসময় বলেছি সেগুলোর উপর দাও প্রায়োরিটি, না হলে কিন্তু খুব মুশকিলে পড়ে যাবে। সো ওভারলোডিং উইথ স্টাডি ম্যাটেরিয়াল নট আ গুড সাইন। ওকে, নেক্সট দেখো, প্যানিকিং ওভার কারেন্ট অ্যাফেয়ার্স। এটা কিন্তু অনেকেরই হয়ে থাকে, আমার ক্ষেত্রেও হতো। তো ধরো আমি সাপোজ জিকে টুডে কথা বললাম, জিকে টুডে অ্যাপটায় অনেক কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। সো এই মোমেন্টে কারেন্ট অ্যাফেয়ার্স এই 20 দিন বাকি থাকতে একটা প্যানিক তৈরি করে। কীরকম, যে আমি কারেন্ট অ্যাফেয়ার্স এত পড়বো কী করে, মনে থাকছে না, আর 4টে অপশন হয়তো এক্সামে দেবে, বাট তারপর আমার মনে পড়ছে না কোনটা করব। এইগুলো থেকে বাঁচার জন্য ইম্পর্টেন্ট তোমাকে সেগমেন্ট ওয়াইজ, ধরো ডে থেকে বেশি দিচ্ছে, ধরো এনভায়রনমেন্টাল পোর্শন থেকে বেশি দিচ্ছে, ওইভাবে পড়ো, দেখবে অনেক কাজে লাগবে। তাহলে দেখবে তোমাদের প্যানিকটা কম হবে। তো কনসিস্টেন্ট একটা অ্যাপ্রোচ নিতে হবে ডেলি হ্যাবিট কারেন্ট অ্যাফেয়ার্সের। তো এইগুলো করো, আর নোট করবে না। ওকে, আর যারা যারা নোটস করছো তাদের জন্য তোমাদের এখানে বলে দিয়েছি, ইউজ ইউর কারেন্ট অ্যাফেয়ার্স নোটস ফর কুইক রিভিশন রাদার দ্যান হান্টিং ফর নিউ ইনফরমেশন। নিউ ইনফরমেশন একদম নেবে না, যেগুলো আছে যার কাছে যেরকমভাবে রেখেছো সেইভাবেই করো। 6 নম্বর দেখো, কম্পেয়ারিং উইথ আদার্স। এটা অনেকেই করে। পিয়ার কম্পারিজনটা, তোমার অপর বন্ধু বা তোমার যেই হোক না কেন, যাকে চেনো, সে খুব ভালো পড়ছে, 15 ঘন্টা করে পড়ছে, তুমি 5 ঘন্টা পড়ছো, তোমার হবে না, এরকম আননেসেসারি জিনিস তোমরা যদি চিন্তা ভাবনা করো, তাহলে অ্যাংজাইটি এবং সেলফ ডাউটের উপর কিন্তু প্রশ্নচিহ্ন থেকে যাবে। তো এই জিনিসগুলো করবে না, জাস্ট ফোকাস অন ইয়োর সেলফ। তোমাদের উপরে অবশ্যই নিজের উপর বিশ্বাস রাখতে হবে। 7 নম্বর দেখো, চেঞ্জিং স্ট্র্যাটেজি হঠাৎ করে চেঞ্জ করে নেওয়াটা, এটা কিন্তু একটা বোকামার পরিচয়। কারণ 20 দিন যেহেতু এক্সাম রয়েছে, যে যেরকম স্ট্র্যাটেজি নিয়ে পড়ছো সেরকম স্ট্র্যাটেজি নিয়ে পড়ো। হয়তো আমি অনেককে বলে দিয়েছি, যারা আমার গাইডেন্স নিয়ে পড়ছো সেইভাবে পড়ো। নতুন করে অন্য কোথাও স্ট্র্যাটেজি নেওয়াটা এখন এই মোমেন্টে ঠিক নয়, পরে নেবে, এক্সামের পরে যখন নেক্সট ইয়ার দেবে, বাট এই ইয়ারে অন্তত নয়। তো
কিছু যদি হালকা পরিমাণও টুইক করো তুমি তোমার প্রিপারেশনে, তাহলে কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায়। এই জন্য স্টিক টু ইয়োর প্ল্যান, ওকে, যে প্ল্যানে তোমরা আছো সেটাই। তারপর দেখো 8 নম্বরে ওভার স্টাডিং। ওভার স্টাডিং বলতে এখানে বলতে চাইছি বার্ন আউট হয়ে যাওয়া। ধরো পড়তে পড়তে তুমি একটা জিনিস আধা ঘন্টা পর পড়ছো, যে ইনফরমেশনটা তোমাকে একটু 5 মিনিট রেস্ট নিয়ে পড়া যায়, সেখানে তুমি টেনশনে পড়ছো, না এটা শেষ করে ছাড়বো। এর ফলে কী হয়, এর ফলে ধরো তুমি একটা প্যাসেজ পড়লে, ধরো একটা চ্যাপ্টার পড়লে, চ্যাপ্টারে লাস্টে 3 লাইন রয়েছে, তুমি এটা করতে পারতে, ইজিলি করতে পারতে যে তুমি 5 মিনিট পরে 3 লাইন পড়বে, বাট তুমি কী করছো, 3 লাইনটা জোর করে মাথায় ঢুকিয়ে নিচ্ছ। এর ফলে তোমাদের বার্ন আউট কিন্তু হয়ে যাচ্ছে এবং তোমার টেনশন সরে যাবে, এবং ওই 3 লাইন পড়তে গিয়ে তোমার কিন্তু পুরো হোল স্টাডি প্ল্যানটাই চেঞ্জ হয়ে যাবে। তো ওভার স্টাডিং একদম করবে না। যেরকম গ্যাপ দিয়ে পড়তে বলেছি সেরকমই তোমরা পড়বে, আমি অনেক ভিডিওতে বলেছি, দেখে নিও, ঠিক আছে। কোয়ালিটি ওভার কোয়ান্টিটি, এই অ্যাপ্রোচটা অবশ্যই রাখবে। কোয়ালিটি একদম রাখবে, কোয়ান্টিটি তোমাদের বলতে কি এখানে বেশি পরিমাণে তোমাদের পড়লে যে অনেক কিছু হবে সেটা না, তোমাদের খুঁজে খুঁজে বের করে পড়তে হবে। এতদিন হয়তো তোমরা পড়েছো এতদিন পড়েছো, তোমরা সবই জানো, তো কোনগুলো পড়তে হয় কোনগুলো ছাড়তে হয়। তো কোয়ালিটি অবশ্যই মেনটেন করবে। 9 নম্বর দেখো নেগলেক্টিং অপশনাল সাবজেক্টস। এই একই কথা বারবার সবাই বলে, আমিও বলছি, যে একটা অপশনাল, যেহেতু এবি গ্রুপে ডাক পাওয়া মানে চাকরি পাওয়া অনেকটা ইজি কম্পেয়ার টু তোমার সিডি, তো সেই জন্য অপশনাল সাবজেক্টকে একদম নেগলেক্ট করবে না। এখানে আমি লিখে দিই, ডু নট নেগলেক্ট ইউর অপশনাল সাবজেক্ট, শিওর ইউ ডেডিকেট সাফিসিয়েন্ট টাইম টু রিভাইজ অ্যান্ড প্র্যাকটিস দিস সাবজেক্টস। অবশ্যই রিভিশন দেবে বারবার, এবং একটা ব্যালেন্স একটা প্রিপারেশন নেবে, ওকে, বাকি জেনারেল স্টাডিজের সঙ্গে সঙ্গে। 10 নম্বর দেখো স্কিপিং মক টেস্ট। মক টেস্টের কথা আমি বারবার বলি, সপ্তাহে একদিন হলো মক টেস্ট দিও, এবং এক্সাম হলের কন্ডিশন অনুযায়ী দিও, কীরকম অ্যাটমসফিয়ার হয় সেরকমভাবে দিও। তো একেবারে মক টেস্টকে স্কিপিং করে দেওয়া মানে একটু বোকামোর পরিচয়। তবে মক টেস্ট 20 দিন যেহেতু রয়েছে, নাও দিতে পারো, তবে সপ্তাহে একটা করে দিলে পরে অনেক বেটার হয়। অন্তত তোমরা জেনারেল স্টাডিজে না দিলে, একটা দেখা গেলো অপশনাল পেপারে দিলে ছোটো করে 50 নম্বরে, বা ল্যাঙ্গুয়েজ পেপার দিলে, সেটা তোমাদের ব্যাপার, হ্যাঁ, বাট একেবারে স্কিপ করে দেওয়াটা বোকামার পরিচয়, ওকে। তারপর দেখো 11 নম্বর লাস্ট মিনিট ক্রেমিং হচ্ছে তোমার, দেখো ক্রেমিং হচ্ছে সবারই হয়। ক্রেমিং ইনফরমেশন অ্যাট দ্য লাস্ট মিনিট ক্যান লিড টু কনফিউশন অ্যান্ড এনজাইটি। ধরো তুমি এক্সাম হলে, যখন এক্সাম হবে সকালবেলা, ধরো তুমি একটা পড়ছো, কিছু পড়ার পরে তোমার নতুন ইনফরমেশন চলে এসছে, যে এই ইনফরমেশনটা যদি এরকম আসে তো কী হবে। ধরো একটা ডেটা তুমি পেয়ে গেলে, সেই ডেটাটা তোমার মনে রাখতে হচ্ছে, সেই ডেটা মনে রাখার জন্য তোমার বাকিগুলো তুমি ভুলে যাচ্ছ, সেইগুলো একদমই পড়বে না। ইটস নট অ্যান ইফেক্টিভ ওয়ে টু রিটেন ইনফরমেশন লং টার্ম। স্টেডি রিভিশন দেবে, আমি বারবার বলি রিভিশনটা খুব স্টেডিলি রাখবে, হ্যাঁ, তো এগুলো করবে, হয়ে যাবে। 12 নম্বর দেখো ইগনোরিং উইক এরিয়াস। অবশ্যই আমি সব ভিডিওতে বারবার বলি, তোমরা শুধু তোমাদের স্ট্রং পয়েন্টকে হোল্ড করে রাখো, বাট উইকনেস যে রয়েছে তোমাদের বিভিন্ন সাবজেক্টে, সেগুলোকে তোমরা কিন্তু ফোকাস করো না। তো এইগুলো স্পেন্ড ফোকাস টাইম স্ট্রেংথেনিং দিস এরিয়াস উইদাউট গোয়িং ওভারবোর্ড। তোমরা যখন এইসব উইকনেস মানে উইক জায়গাগুলোকে স্ট্রং করবে, তখন দেখবে তোমাদের এক্সাম মানে ইজিলি বেরিয়ে যাচ্ছে, ওকে, ভালো হয়ে যাচ্ছে। তো এইভাবে সবসময় ফোকাসটা রাখবে। 13 নম্বর হচ্ছে স্কিপিং ফিডব্যাক। অনেকে, তুমি একটা রাইটিং স্কিল কাউকে দিয়ে চেক করাচ্ছ, ফিডব্যাক দিচ্ছে, কেউ হয়তো গাইডেন্স দিচ্ছে, তুমি সেটাকে ইগনোর করে দিচ্ছ একেবারে, সেটাও কিন্তু ভুল। কারণ মনে রাখতে হবে, সে তোমার সিনিয়র, সে হয়তো কোনো চাকরি করছে বা কিছু এক্সপিরিয়েন্স রয়েছে, দুটোই হতে পারে। যে গাইডেন্স নেবে এমন একটা মানুষের, সে সবসময় WBCS অফিসার হবে এমনটা নয়, যে অনেক এক্সপিরিয়েন্স রয়েছে তার কাছ থেকে নিতে পারো। তবে সেখান থেকে ফিডব্যাক দিলে পরে সেটা অবশ্যই বুঝে শুনে কাজ করবে, সবসময় সবার ফিডব্যাক সমান হয় না, ওকে। 14 নম্বরে প্রোক্রাস্টিনেশন। অবশ্যই অ্যাভয়েড ডিলেস, কুড়েমি একদম করবে না। পড়াশোনার প্রতি এমনভাবে ফোকাসটা রাখো যাতে এই 20টা দিন খুব কাম ওয়েতে শান্তভাবে তোমরা প্রিপারেশন নিতে পারো। টাইম ম্যানেজমেন্ট অবশ্যই ভালো করে রাখবে। নেক্সট দেখো 15 নম্বর নেগেটিভ মাইন্ডসেট। অবশ্যই এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। মাইন্ডসেট কখনো নেগেটিভ রাখবে না, যেটা হচ্ছে হবে পজিটিভ ওয়েতে ভাবো, নেগেটিভ ভাবার কোনো দরকার নেই, হ্যাঁ। তো বিভিন্ন নেগেটিভ থটস তোমাদেরকে প্রোভাইড করবে, তোমরা পাবে বিভিন্ন জায়গা থেকে, সেগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবে, কনফিডেন্স বিল্ড আপ করবে নিজের প্রতি, দেখবে হয়ে যাবে। 16 নম্বর দেখো নেগলেক্টিং এক্সাম স্ট্র্যাটেজি। আমি এর আগেও বলেছি যে এক্সামের যে স্ট্র্যাটেজি, ডোন্ট গো ইনটু দ্য এক্সাম উইদাউট এ ক্লিয়ার স্ট্র্যাটেজি। একটা ক্লিয়ার স্ট্র্যাটেজি ছাড়া তোমরা পরীক্ষা দিতে যাও না, মানে যেও না, মানে এটা পরীক্ষা। দেখো 16 নম্বর হচ্ছে নেগলেক্টিং এক্সাম স্ট্র্যাটেজি। একটা প্রপার স্ট্র্যাটেজি নিয়ে তবেই তোমরা কিন্তু পরীক্ষা দিতে যাও। তো প্রত্যেকে একটা স্ট্র্যাটেজি রয়েছে, সেই স্ট্র্যাটেজিকে মেনটেন করো, এবং সবসময় ভাববে যে স্ট্র্যাটেজিটা এরকম একটা এনরিচ করা উচিত তোমাদের স্ট্র্যাটেজিগুলোকে, যেটা পরীক্ষায় কাজে লাগে। তারপর 17 নম্বর দেখো ওভার রিলায়েন্স অন
তোমার টেকনোলজির উপরে আমরা মানে বেশি রিলাই করে ফেলি। এই জন্য কী হয়, আমাদের কিন্তু মানসিকভাবে এবং শারীরিকভাবে দুটো আমরা অ্যাফেক্টেড হয়ে থাকি। তো এই কারণে আমাদের ফ্যাটিক এবং আই স্ট্রেনটা চলে আসে, যার ফলে আমাদের কিন্তু মাথা যন্ত্রণা, হেডেক এইসব হয়। তো মোবাইল ফোন বা অনেকে কী করবে আমি দেখেছি ইদানিং সব কিছুই অনলাইনে দেখছো, এটা কিন্তু খুব খারাপ। একটা কথা মনে রাখবে, এখনও বইয়ের বিকল্প নেই। যতটা সম্ভব কম করবে অনলাইনে রিসোর্স, তত ভালো। চেষ্টা করবে যে এতে তোমাদের মানসিকভাবে তোমরা কিন্তু কাম থাকবে। 18 নম্বর ওভার কনফিডেন্স। অনেক স্টুডেন্টদের মধ্যে এটা দেখা যায়, অনেক কিছু পড়ে নিয়েছে, মানে ওভার কনফিডেন্সে নিজেদের যে তোমার মানে নিজেদের যে বেসিকটা সেটাও কিন্তু ভুলে যায় ওভার কনফিডেন্সের জন্য। দেখবে ইজি কোয়েশ্চেন অনেকে মিস্টেক করে, সিলি মিস্টেক বলে যেটাকে, এটা ওভার কনফিডেন্সের জন্যই হয়। ওকে, যে আমি ইজি কোয়েশ্চেনগুলোকে পড়বো না এবং কঠিন কোয়েশ্চেনগুলোকে পড়ে যাবো, ইজি কোয়েশ্চেনগুলোই দেখবে রিভিশনের অভাবের জন্য তোমাদের হচ্ছে না। এটা কিন্তু এই ক্ষেত্রে ওভার কনফিডেন্সের জন্য হয়েছে। ওভার কনফিডেন্স একদম রাখবে না। ওকে, অ্যাভয়েড কমপ্লেসেন্সি। 19 নম্বর দেখো, ডিসঅর্গানাইজ স্টাডি ম্যাটেরিয়াল। অবশ্যই উল্টো পাল্টা স্টাডি ম্যাটেরিয়াল রাখবে না, আমি প্রথমে বলে আসি, যেগুলো তোমাদের সময়ের অপচয় শুধুমাত্র। একদম মিনিংফুল, একদম তোমাকে অর্ডারলি, একদম তোমাদের অর্ডারলি স্টাডি ম্যাটেরিয়াল রাখতে হবে, যাতে করে তোমরা রিভিশন খুব ভালোভাবে করতে পারো এবং এক্সামের কাজে লাগে। লাস্ট এবং 20 নম্বর দেখো, ইগনোরিং মেন্টাল হেলথ। অবশ্যই ফিজিক্যাল হেলথও কথা আমি এখানে বলবো, মেন্টাল হেলথকে অবশ্যই সুস্থভাবে তোমাদের কিন্তু রাখতে হবে। এবং যদি নেগলেক্ট করো মেন্টাল হেলথকে, তাহলে স্ট্রেস এবং অ্যাংজাইটি কিন্তু তোমাদেরকে শেষ করে দেবে পারফরমেন্স। এবং যে পয়েন্টগুলো আজকে বললাম সেগুলো অবশ্যই তোমাদের কারো না কারো মনের মধ্যে এগুলো থাকবেই, চিন্তা ভাবনা করবে। আমি এগুলো বলে দিলাম তোমাদের ভালোর স্বার্থে, তোমরা ভালো রেজাল্ট করো। অনেকেই ক্র্যাক করবে আমি জানি, সবাই চেষ্টা করবে বেস্ট দেওয়ার। হ্যাঁ, তো এখানেই আমার ভিডিওটা শেষ। থ্যাংক ইউ, তোমরা ভালোভাবে দাও। বেস্ট অফ লাক।